আমাদের আজকের গল্প খুনির ছায়া। গল্পটি লিখেছেন ঘনশ্যাম চৌধুরী। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। 25শে বৈশাখ বদ্রীনারায়ণ একবার রবীন্দ্র সদন যাবেই। এমন দিনে সত্যি কথা বলতে কি, ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। আজকের দিনটা ওর ভারী পবিত্র বলে মনে হয়, যেন রোজকার হট্টগোলের মাঝখানে শান্ত একটা দ্বীপ। বিখ্যাত বিখ্যাত শিল্পীরা সব রবীন্দ্রসঙ্গীত গাইবেন আজকে। এমন অনুষ্ঠান কেউ কি আর মিস করে? কেদার মজুমদারকে ও গতকালই বলে রেখেছিল। কাল ভোরে উঠেই রবীন্দ্র সদন যাব। কেন? কাল 25শে বৈশাখ, জানো না? তাই তো। তা জোড়াসাঁকোতে না গিয়ে রবীন্দ্র সদন? কি যে বলো, ভোরে ময়দান চত্বরের মেজাজটাই আলাদা। সবুজ ঘাস বিছানো মাঠের যে কোনো জায়গাতে বসে পড়লেই হলো। তারপর শুধু মিষ্টি হাওয়া আর গান। বলতে বলতে বদ্রীর চোখ দুটো যেন মায়াময় হয়ে গেল। কেদার দেখলেন বদ্রীর নীল চোখ দুটোয় এক ধরনের অপার্থিব আলো। বদ্রী ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। আজ ভোর 4:30 নাগাদ বদ্রী ঘুম থেকে উঠেছে। ওদের ক্যারাটে ক্লাবের প্র্যাকটিস শুরু হয় ভোর 5:30 থেকে। এখনও ছেলেপুলেরা আসেনি। বদ্রী আর কেদারকে ডাকল না। ঘর থেকে বেরিয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে নেমে মিনিট 10 ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিল। ঘুম শরীরের জ্বর ছাড়িয়েই বদ্রী ভাবল যে চানটা সেরে নি, কখন আসবো কে জানে। তখন অবেলায় চান করে শরীরকে আর কেন কষ্ট দেওয়া। চান টান করে মিনিট 20 মধ্যেই জামা প্যান্ট পরে বদ্রীনারায়ণ একেবারে ফিট। এবারও কেদারকে ডেকে তুলল। আমি যাচ্ছি। কোথায়? রবীন্দ্র সদনে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ কথা বলেই কেদার ঘুম জড়ানো চোখে পাশ ফিরে শুয়ে পড়ল এবং যথারীতি ঘুমিয়েও পড়ল। বদ্রী রাস্তায় বেরিয়ে দেখল গোপালের চায়ের দোকান খুলে গেছে। দুজনই মাত্র খদ্দের বেঞ্চিতে বসে। বদ্রী গিয়ে বেঞ্চিতে বসে হাঁক পেরে বলল, গোপালদা, ঝট করে একটা ডবল ডিমের অমলেট বানিয়ে দাও, আর কোয়ার্টার রুটিও একটা সেঁকে দাও। দিচ্ছি বদ্রি ভাই। তা এত ভোরে যাচ্ছ কই? এই একটু রবীন্দ্র সদন যাব। বদ্রী বেঞ্চিতে বসে উনুনের দিকটা ভালো করে দেখছিল। কেটলিতে চায়ের জল ফুটছে, শোঁ শোঁ শব্দ হচ্ছে। এমন সময় এই অন্যমনস্ক সময়টুকুর মধ্যে ওর অবচেতনে একটা বিপদের গন্ধ ধরা পড়ছিল। বদ্রীর নার্ভগুলো যেন তখনই সতর্কতায় টান টান হয়ে উঠল। এই যে রুটি অমলেট। গোপালদার কথায় বদ্রী সম্বিত ফিরে পেল। নন্দন ফিল্ম কমপ্লেক্স, বাংলা একাডেমি, একাডেমি অফ ফাইন আর্টস আর রবীন্দ্র সদনের মাঠ সবটাই বিশ্বকবিময়। রবীন্দ্রগানের ভক্ত যারা আজকে পুরো দিনটাই উপভোগ করতে চান সবাই মিলে। ছাত্রছাত্রীরা এসেছে, বন্ধু বান্ধবীরা এসেছে। লিটল ম্যাগাজিনের সম্পাদকেরা ঘুরে ঘুরে তাদের পত্রিকাও বিক্রি করছেন। অনেক কবিতার বইও বিক্রি হচ্ছে। বদ্রীর খুব ভালো লাগছিল। আরে বদ্রী নারায়ণ না? এ বদ্রী, গান শুনতে শুনতে দেখছি একেবারে ধ্যানস্থ হয়ে গেছো। বদ্রী দ্রুত চেতনায় ফিরে এলো। আশ্চর্য! ধাতস্থ হয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছেন দৈনিক যুগবার্তা পত্রিকার নিউজ এডিটর ভাস্কর ব্যানার্জি। আরে আমি তোমাকে ওই গেট থেকে হাত দেখাচ্ছি, ডাকছি, তুমি তো শুনতেই পাচ্ছ না, এত অন্যমনস্ক। বদ্রী দ্রুত চেতনায় ফিরে এলো। বলুন, কেমন আছেন? আরে কেদার বাবু, খবর কি? তোমার গোয়েন্দাগিরির রোমাঞ্চকর খবর টবর দাও এবার। সে তো কেদারদার ব্যাপার। কেদার বাবুকে তো আমিও খুঁজে বেড়াচ্ছি, সেই জন্যই তোমাকে দেখে ছুটে এলাম। কিসের জন্য? আরে ভাই, কাজ আছে কাজ। তোমাদের হাতে যদি কোনো কেস না থাকে তাহলে কালই যুগবার্তার অফিসে কেদারবাবুকে একবার আসতে বলো। আচ্ছা, বলে দেব। ঠিক আছে, তাহলে চললাম ভাই। বেশ রোদ উঠেছে, 25শে বৈশাখ, এখানে না এসেও তো পারি না আবার, তাই না? তবুও যা হোক, মেট্রো রেল হওয়ায় ঝট করে বাড়ি পৌঁছে যাচ্ছে। বলেই ভাস্কর নন্দন কমপ্লেক্সের দিকে হাঁটা দিলেন।
বদ্রীনারায়ণ ভাস্কর ব্যানার্জির চলে যাওয়া দেখছিল। বেটেখাটো মানুষটা, একটা ঢিলেঢালা স্টোন ওয়াশ জিন্স আর নীল গেঞ্জিতে বেশ স্মার্টই লাগছিল ভাস্করবাবুকে। মাথা ভর্তি চুল ব্যাক ব্রাশ করা, হাঁটার ভঙ্গিতে সাহেবিয়ানাও রয়েছে। প্রত্যেকটা মানুষকে খুঁটিয়ে দেখবার অভ্যাস রয়েছে বদ্রীনারায়ণের। ভাস্করবাবু ডান দিকে মোড় নিয়ে বদ্রীর আড়ালে চলে গেলেন। বদ্রী ভাবছিল ভাস্করবাবু লোকটা ভারী মজার, সিরিয়াস বিষয়েও বলেন হালকা চালে, তবে একটু লোক দেখানো ভাব রয়েছে ওনার মধ্যে। যাকে কেদারদাকে বলতে হবে যে ভাস্করবাবু যেতে বলেছে। ভাস্করবাবুর অফিসে যাওয়ার কথাটা মনে হতেই মাথায় একটা বিদ্যুৎ ঝলক খেলা গেল বদ্রীর মস্তিষ্কে। বহু দূরের ভিন্ন কোনো গ্রহ থেকে মনে হলো কেউ যেন তাকে সংকেতে বলছে, বদ্রী সাবধান, সামনে বিপদ। বদ্রী ফের কেঁপে উঠল অজানা আশঙ্কায়। কেদারকে যুগবার্তা পত্রিকার অফিসে অনেকেই চেনে। ফ্রিল্যান্স রিপোর্টার হিসাবে কেদার মজুমদারকে যুগবার্তার কিছু কিছু কাজ করেও দিয়েছেন। জার্নালিজমের ওপর কেদারের দারুণ টান। নিজের গোয়েন্দা জীবনের অভিজ্ঞতা থেকে যুগবার্তার ছোটদের জন্য তিনি কয়েকটা রোমাঞ্চকর কাহিনীও লিখে দিয়েছেন। সব মিলে দৈনিক যুগবার্তায় কেদার মজুমদার বেশ পপুলার। এবার ফোনে ভাস্করের গলা শুনতে পেল কেদার। হ্যালো, কেদার নাকি? হ্যাঁ, খুঁজছিলে কেন? আরে দরকার আছে, হাতে জরুরি কোনো কাজ না থাকলে চলে এসো। কি দরকার সেটা বলো না। আরে চলে এসোই না, সব কথা কি আর টেলিফোনে বলা যায় নাকি? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ঘন্টাখানেকের মধ্যেই যাচ্ছি। ওকে ওকে। এখন বিকেল 4টে। উদিতবানু ইনফরমেশনে বদ্রী এখন নেই। ও গেছে বাগবাজার রিডিং লাইব্রেরিতে বই আনতে। টেলিফোনের কাছ ছেড়ে কেদার ক্লাবের দারোয়ান দিলবর সিংকে ডাকলো। দিলাবর। জি বাবু। এই আমি একটু বেরোচ্ছি, হ্যাঁ, বদ্রীকে বলে দিও। জি। দিলবরের মুড ভালো থাকলে ঠিক আছে, মুড খারাপ থাকলেই মুশকিল। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ ইত্যাদি নানা প্রশ্নে এতক্ষণ কেদারকে জেরবার করে দিত। কেদার আর দেরি না করে একটা ট্যাক্সি ধরে চলে গেল দৈনিক যুগবার্তার অফিসে। ভাস্কর ব্যানার্জি নিজের ঘরেই বসেছিলেন, অপেক্ষা করছিলেন কেদারের আসার জন্য। কেদার আসা মাত্রই বেয়ারাকে দুটো কোল্ড ড্রিঙ্কস আনতে বলে কেদারের সঙ্গে জরুরি কথাবার্তা শুরু করে দিলেন। শোনো, তোমাকে দিন 7 মধ্যে একটা অ্যাসাইনমেন্ট দিতে চাইছি, কোনো প্রবলেম নেই তো? নো প্রবলেম। তা কোথায় যেতে বলছো? মুন্সিগঞ্জে খুব খরা চলছে ওখানে, সবটা ঘুরে খুঁটিয়ে দেখে ধারাবাহিক ফিচার লিখতে হবে। ঠিক আছে, কবে যেতে হবে? আজকে পারলে আজই, গুছিয়ে বেরিয়ে পড়তে হবে, আর যেটুকু সময় লাগে আর কি। ঠিক আছে, কালকে সন্ধ্যের ট্রেন ধরবো। বদ্রীও কিন্তু যাবে আমার সঙ্গে। বেয়ারা ততক্ষণে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে। স্ট্রতে ঠোঁট রেখে দুই বন্ধু এবার গল্প গাছা শুরু করলো। ট্রেন যখন মুন্সিগঞ্জে এসে পৌঁছলো তখন রাত প্রায় 8:45। কেদার মজুমদার প্ল্যাটফর্মে নামলেন, পেছন পেছন নামলো বদ্রী। দুজনের হাতেই একটা করে ব্যাগ। স্টেশন প্ল্যাটফর্মটা কিন্তু একেবারে থমথমে। ওরা দুজন ছাড়া আর মাত্র কয়েকজন নেমেছে ট্রেন থেকে। এক ধরনের সর্পিল হিসে হিসে হাওয়া বয়ে যাচ্ছিল বদ্রীর মাথার ওপর থেকে। বদ্রী সেই হাওয়ায় কান পাতল। দিনের বেলা বৈশাখের তীব্র খড় প্রতাপের পর রাতের বাতাসে আরাম রয়েছে, আর সে আরামও ছাপিয়ে সেই হাওয়ায় বদ্রী যেন একটা অন্যরকম গন্ধ পেল। কি সেই গন্ধ সেটা বদ্রী কিন্তু ঠিক বুঝে উঠতে পারল না। কেদার লক্ষ্য করছিলেন স্টেশন ইলেকট্রিকের আলোগুলো জ্বলছে ঠিকই, তবে তার বেশিরভাগই জ্বলছে না। টিকিট ঘরের সামনে ল্যাম্পপোস্টে একটা ভেপার বাল্ব জ্বলছে। সে আলোয় প্ল্যাটফর্মের মাঝখানটুকু আলোকিত করতে পেরেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে মোটে 3টি আলো টিমটিম করছে। কেদার এতক্ষণে কথা বললেন। বদ্রী, ইলেকট্রিকের আলোগুলো দেখেছিস? কেরোসিন ল্যাম্পও কিন্তু এর থেকে বেশি আলো দেয়। যা বলেছ, ভোল্টেজ একেবারে লো হয়ে আছে। যাগে, স্টেশন মাস্টারের ঘরে তো যাই। প্ল্যাটফর্ম থেকে ওরা দুজনে স্টেশন মাস্টারের ঘরের দিকে হাঁটা দিল। প্ল্যাটফর্মের ওপর বকুল আর কৃষ্ণচূড়ার গাছের ছায়া জায়গাটাকে যেন ভৌতিক করে তুলেছে। ঝিঝি ডেকে চলেছে একটানা। রাত পাখির ডাক আর ডানার ছটপটানি শোনা যাচ্ছিল। কেউ যেন শীষ দিয়ে উঠল। বদ্রী দাঁড়িয়ে পড়ে কানটা খাড়া করল। ততক্ষণে কেদারদাও দাঁড়িয়ে পড়েছে। কিছু কি শোনা গেল?
অন্ধকারের মধ্যে দৃষ্টি ছুলে দিল বদ্রী। কিছু কি দেখা গেল? এরকম গা ছমছমে ভাব লাগছে কেন? বদ্রী ভাবছিল, কিন্তু কোনো কিছুরই হদিশ পাওয়া গেল না। বদ্রীর অন্তর্ভেদী কারো চাহনি যেন অন্ধকারও জ্বলে ওঠে। ও সব কিছুই দেখতে পায়। তেমন কিছু এখনও বদ্রীর নজরে পড়ল না, কিন্তু একটা সন্দেহের কাঁটা বদ্রীর মনে খচখচ করতে থাকলো। এবার কথা বলল বদ্রী, চলো কেদারদা, স্টেশন মাস্টারের ঘরেই চলো। তাই চল। শুরুতেই আজকে থমথমে পরিস্থিতি, শেষটা কেমন হবে কে জানে। দেখা গেল স্টেশন মাস্টার টেলিফোনে কথা বলছেন। বোঝা গেল বদ্রীরা যেই ট্রেনে এলো সেই আপ ট্রেনটা পরে স্টেশনে গিয়ে পৌঁছেছে। শেষ ডাউন ট্রেনের খবরটা নিচ্ছিলেন স্টেশন মাস্টার। উনি এবার রিসিভারটা ক্রেডেলে নামিয়ে রাখলেন। আবার নিস্তব্ধতা, শুধু মাথার ওপর দুটো ফ্যান শোষো শব্দে ঘুরে চলেছে। নমস্কার। স্টেশন মাস্টার চমকে পেছনে তাকালেন। দেখলেন দুটি মূর্তিমান পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমার নাম কেদার মজুমদার, আর এর নাম বদ্রীনারায়ণ মুখার্জি। আমরা কলকাতা থেকে আসছি, এই ট্রেনেই নামলাম। পৌর স্টেশন মাস্টার তার চশমাটা নাকের আরও সামনে একটু নামিয়ে এনে এদের দুজনকে খুঁটিয়ে দেখে নিলেন কয়েক সেকেন্ড। তারপর বললেন, হ্যাঁ বলুন, কি চাই? আসলে আমরা এসেছি দৈনিক যুগবার্তা খবরের কাগজ থেকে। এখানকার খরা পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট করব। হ্যাঁ, তা মুন্সিগঞ্জের এই ভয়াবহ খরার দিকে যাতে মুন্সিগঞ্জের এই ভয়াবহ খরার দিকে সরকারের নজর পড়ে, সেই জন্যই লেখালেখি করতে হবে। আমি হচ্ছি ফটোগ্রাফার। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো, কিন্তু এত রাতে? সেজন্যই তো আপনার কাছে এলাম। ট্রেন তো 4 ঘন্টা লেটে মুন্সিগঞ্জে ঢুকলো। আমাদের তো বিকেল 5টা নাগাদ এখানে পৌঁছানোর কথা। দেখুন তো কি করি এখন। রাত তো 9:15 হয়ে গেল। এখন কোথায় বা যাব? তাই তো তাই তো। তা আপনাদের কোথায় উঠবার কথা ছিল? লস্করপুর ফরেস্টের সরকারি গেস্ট হাউসে। ওরে বাবা, সে তো এখান থেকে 5 মাইল। এখন তো রিক্সা পাবেন না, টাঙা পেলে পেতে পারেন, কিন্তু এত রাতে গেস্ট হাউসের দারোয়ানকে কি খুঁজে পাবেন? মহা ফ্যাসাদে পড়লাম দাদা। এই স্টেশনে কি কোনো ওয়েটিং রুম আছে? আছে আছে, স্টেশনের নিচে। ওটায় কেউ বসে না, কেউ থাকেও না, বন্ধই থাকে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, দেখছি আমি কি করা যায়। আপনার নামটাই তো জানা হলো না স্যার। আগে আমার নাম অমল কৃষ্ণ মিত্র। বলে স্টেশন মাস্টার চেয়ার ছেড়ে উঠে পড়লেন আর বাইরে বেরিয়ে হাঁক পারলেন। আরে ও ভজুয়া, ভজু, শুনছিস বাপধন? এত ডাকেও কিন্তু ভজুয়া নামক কারোর সাড়া পাওয়া গেল না। বদ্রী দেখছিল যে চারিদিক ঘুরঘুরটি অন্ধকার। একটানা ঝিঝির ডাক শোনা যাচ্ছিল। স্টেশনের পাশের গ্রামগুলো নিবিড় গাছপালার জমাট বাঁধা অন্ধকারে ঘুমের মধ্যে ডুবে রয়েছে। প্ল্যাটফর্মের পূর্ব দিকের শেষ মাথায় কেবিন ঘরে আলো জ্বলছে। দূর সিগন্যালে সব আলোই লাল। এই মুহূর্তে কোনো গাড়ি আসছে না। ভজুয়া, আরে ও ভজুয়া, আরে নাইট ডিউটি থাকলে বেটারা আরো না বেশি করে ঘুমোয়। আরে ভজুয়া, মরলি নাকি? আয়থানি ও বাবু গো, আয়থানি। দেখা গেল কেবিন ঘরের সিঁড়ি দিয়ে একটা লণ্ঠন তুলতে তুলতে নামছে। বদ্রী কেদারকে আস্তে করে বলল, এই লণ্ঠন আলোটায় একটু আগে প্ল্যাটফর্মের ওই দিক থেকে কেবিন ঘরে ঢুকেছিল, আমি দেখেছি। ঠিক আছে, এখন চুপ করে যা। দেখো, হতভাগাটা নিশ্চয়ই ওই কেবিন ঘরে বসে ঝিমোচ্ছিল। বজুয়া ঘুম জড়ানো চোখে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করল। क्या बाबू पूछता क्यों? পুছে গানা তো কি আমার মুন্ডু করে গা? হ্যাঁ, যা এই বাবুদের নিচে ওয়েটিং রুমটা খুলে দে। বেঞ্চিগুলো মেঝেটা ভালো করে ঝাড় দিয়ে দিবে কিন্তু। हाय राम, वेटिंग रूम पर तो लाइट वेट नहीं है जी। লাইট নেই, হ্যাঁ তো তোর লণ্ঠনটা রেখে আসবি, ছাগল কোথাকার। এই রাতে এনারা যাবেন কোথায়? হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি যা।
পোর্টার ভজুয়া গজগজ করতে করতে নিয়ে চলল। ওর পেছনে হাঁটা দিল কেদার বদ্রির চুটি। যাওয়ার আগে ওরা স্টেশন মাস্টার অমলবাবুকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলল না। কারো অন্ধকারের মধ্যেও যেন সময় বয়ে যায়। রাত এখন 2টো হবে। ওয়েটিং রুমের ঝাঁঝারি দিয়ে হু হু করে যেন হাওয়া ঢুকছে। সারাদিনের সাংঘাতিক গরমের পরে এই যা শান্তি। পুরো এলাকাটা যেন ঘুমে কাঁদা হয়ে রয়েছে। কেদার মজুমদার আর বদ্রীনারায়ণ ওয়েটিং রুমের ভেতর 2টো বেঞ্চিতে অকাতরে ঘুমোচ্ছিল। বদ্রী ঘুমের ভেতর অদ্ভুত স্বপ্ন দেখছিল গাঢ় অন্ধকারে একটা ছায়ামূর্তি পা টিপে টিপে ওর দিকে এগিয়ে আসছে। আর একটা গাছের সঙ্গে কারা যেন ওকে বেঁধে রেখেছে। ও আর নড়তে পারছে না। লোকটার হাতে একটা নাইলনের জাল, সেটা বদ্রির দিকে ছুঁড়ে মারল এবং সেই ঝপঝপ শব্দেই ঘুম ভেঙে গেল বদ্রির। কেদার পাশ ফিরে শুলেন। বাইরে ওটা কিসের শব্দ? বদ্রি মটকা মেরে পড়ে রইল খানিকক্ষণ। নিস্তব্ধতার একটা কালো চাদর যেন সমস্ত এলাকাটা ঢেকে দিয়েছে। শুধু ঝিঝির অবিরাম শব্দই একটানা চলেছে। শব্দটা যেন নেশা ধরিয়ে দিয়েছে বদ্রিকে। ঝাঁঝরির ফোকর দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের আলো অন্ধকার দেখতে পাচ্ছিল বদ্রি। স্তিমিত আলো লণ্ঠন হাতে একটা মূর্তি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে রেললাইনের ওপাশের জমিতে নেমে পড়ল। বদ্রি আর তারপর কিছুই দেখতে পারল না, কারণ ঝাঁঝরির ফোকর দিয়ে আর বেশি কিছু দেখা সম্ভব নয়। বদ্রি ভাবছিল, কি হচ্ছে এখানে? সবকিছু এখানে এমন সন্দেহজনক লাগছে কেন? লস্করপুরের ফরেস্টে যে সরকারি বাংলোয় কেদার আর বদ্রির থাকার কথা ছিল, সেখান থেকে ভাগীরথী নদী মাত্র 1/2 মাইল দূরে। নদীর তীরেই শ্মশান। বাংলো থেকে উল্টো দিকে রাস্তায় ঠিক ততটা দূরেই ন্যাশনাল হাইওয়ে, ব্যস্ততম রাস্তা। প্রচুর গাড়ি ঘোড়া চলে এই রাস্তায়। রাত এখন 2:45। আকাশে অজস্র তারার ভিড় হলেও নিচে গহীন অন্ধকার রাজত্ব করে চলেছিল তখনও। উত্তর দিক থেকে একটা কালো রঙের জিপ ছুটে আসছিল লস্করপুরের দিকে প্রচণ্ড জোরে। হাইওয়ের ওপর ষাঁড় দিয়ে ছুটে চলা মাল বোঝায় লরিগুলোকে পাশ কাটিয়ে একে বেঁকে পাগলের মতো ছুটছিল জিপটা। লস্করপুরের ফরেস্ট বাংলোকে ডাইনে রেখে জিপটা ছুটে চলল এবার। এখানে ভাগীরথী পেরোলেই বাংলাদেশের রাজশাহী জেলা। বর্ডারে সাংঘাতিক চোরাচালান হয়। মুন্সি থানাকে তাই রাতেও অ্যালার্ট থাকতে হয়। এদিকে সেই বদ্রি এখন হঠাৎ রাত 3টের সময় মুন্সি রেল স্টেশনের ওয়েটিং রুমের বেঞ্চিতে শুয়ে একটা অস্বাভাবিক ঘটনার গন্ধ পেল। মিনিট 10 আগেই ওর ঘুম ভেঙে গিয়েছিল। ও চুপচাপ শুয়েছিল, কিন্তু ওর প্রখর ষষ্ঠেন্দ্রিয় কাজ করে চলেছিল নীরবে। ও বুঝতে পারছিল বাইরে কারা যেন সতর্ক পায়ে হাঁটাচলা করছে। ওরা কারা? ফিসফিস করে ওরা কথা বলছে। সেই সব ফিসফিসানি হাওয়ায় ভাসতে ভাসতে বদ্রির শ্রবণেন্দ্রিয়র কম্পন তুলে যেন একেবারে মস্তিষ্কের মধ্যে চলে যাচ্ছে। তখনই ও বুঝতে পেরেছে এই পরিবেশে রয়েছে অপরাধের গন্ধ। বদ্রির সে নীলচোখ তক্ষুনি দারুণ সক্রিয় হয়ে উঠল। এবারও পাশের বেঞ্চিটার কাছে গিয়ে আস্তে আস্তে কেদারকে ঠেলা দিল। কেদারদা, ও কেদারদা। কেদার ধর্মড়িয়ে উঠে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, কি হয়েছে? আস্তে কেদারদা, আস্তে। বাইরে কি সব আওয়াজ শুনতে পাচ্ছি। কেদার চকিতে ব্যাপারটা বুঝে নিয়ে মনোযোগটা বাইরে ছুড়ে দিলেন। 4-5 জনের হাঁটাচলার শব্দ শোনা যাচ্ছিল। স্টেশনের পশ্চিম দিকের গ্রাম থেকে কারা যেন এলো। বদ্রি স্পষ্টই শুনতে পেল কে একজন বলছে, ওরা এখনো আসেনি? টাইম পেরিয়ে প্রায় 8 ঘন্টা হয়ে গেল। বদ্রির অসাধারণ শ্রবণেন্দ্রিয় এই কথাগুলো মস্তিষ্কে রেকর্ড করে রেখে দিল। কেদার ব্যাপারটা আঁচ করতে পারছিলেন ঠিকই, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছিলেন না। তবে বদ্রি শুনতে পাচ্ছিল স্পষ্ট। বদ্রির মধ্যে যখন এই শক্তি জেগে ওঠে, ওর চোখ দুটো থেকে যেন নীলাভ দ্যুতি ফেটে পড়তে যায়। কেদার দেখেছিলেন সেটা। তখন বাইরে 2-3টে পেন্সিল টর্চ সরু তির্যক আলো এদিক ওদিক যেন ছোটাছুটি করছিল। চিলতে একটা আলোর টুকরো ছুঁয়ে যাচ্ছিল ঘাসের মাথা এবং শান বাঁধানো রাস্তার ওপর দিয়ে। বদ্রি আরও শুনতে পেল। একজন হতাশ ভঙ্গিতে বলল,
না, আর ওয়েট করা যাবে না, সটকে পড়তে হবে। প্ল্যানটা পিছিয়ে দিচ্ছি। চ চ, শেল্টারে ঢুকে পড়। এই, তুই ওদিকে আয়, মাল নিয়ে আমার সঙ্গে যাবি, আয়। এরপরই জায়গাটা আস্তে আস্তে চুপচাপ হয়ে গেল। পরদিন সকাল 9টা, মুন্সিগঞ্জ থানার ওসির ঘরে কেদার আর বদ্রি বসেছিল। কেদার কথা বলছিলেন ওসির সঙ্গে। কেদার ঈষৎ উত্তেজিত। দেখুন মিস্টার চ্যাটার্জি, একজন সফল গোয়েন্দাকে তো শিখতেই হবে। কেমন করে চোখ খুলে সব কিছু দেখে নিতে হয়, কেমন করে শব্দ শুনতে হয়, কেমন করে শব্দ মেপে দূরত্ব আন্দাজ করতে হয়, কেমন করে বাতাস শুকে বিপদের ঘ্রাণ পেতে হয়। বিপজ্জনক কাজের রীতি এমনই। আপনি বহুদিন পুলিশে আছেন, আপনাকে আমি আর এই ব্যাপারে কী বা বলবো। ঠিক আছে, সবই বুঝলাম। তবুও কাল রাতের ঘটনা আপনাদের কাছে এরকম সন্দেহজনক মনে হলো কেন? ব্যাখ্যা কি দিতে পারেন? ওসি রমাপদ চ্যাটার্জি কেদার মজুমদারের দিকে খানিকটা তাচ্ছিল্যের সঙ্গেই এই প্রশ্নটা ছুড়ে দিলেন। ওসির তাচ্ছিল্য দেখে কেদার বেশ বিরক্ত হলেন। বললেন, দেখুন অফিসার, আমরা মুন্সিগঞ্জে এসেছি রিপোর্টিংয়ের কাজে। কোনো ঝুট ঝামেলা খুঁজে বেড়ানো এখন আমাদের কাজ নয়। কাল রাতের বিষয়ে যা আমাদের কাছে সন্দেহজনক লেগেছে তাই আপনাকে জানিয়ে গেলাম। পরে ভালো মন্দ কিছু হলে দায়িত্ব আপনার। বদ্রিয়া তখন চুপচাপই ছিল। ওসির তাচ্ছিল্য দেখে বদ্রিও খেপে গিয়েছিল বেশ। এবার ও ওর সাইড ব্যাগ বের করে ওদের ভিজিটিং কার্ডটা এগিয়ে দিল। এই নিন কার্ড, আমাদের নাম লেখা আছে। আমাদের ডিটেকটিভ কনসার্নের নাম হচ্ছে উদিত ভানু ইনফরমেশন, বাগবাজার, কলকাতা। এতে যেন ওসি সাহেব আরও মজা পেলেন। বললেন, আচ্ছা আচ্ছা, তাহলে সংবাদটা হচ্ছে আপনাদের শখের ব্যাপার, আর গোয়েন্দাগিরিটাই আসল, তাই না? কোনোটাই শখের ব্যাপার নয়। শখ করে খরা এলাকায় রোদে পুড়তে আসিনি নিশ্চয়ই। প্রত্যেকটা কাজই আমাদের কাছে সিরিয়াস। আমরা রাতের ব্যাপারটা বদ্রি প্রায় ধ্যানস্থর মতোই বলতে শুরু করলো যে কাল রাত্রে মুন্সিগঞ্জ স্টেশনের কাছে কোনো একটা বাড়িতে কিছু একটা ঘটেছে। চুরি অথবা ডাকাতি কিছু একটা হয়েছেই। চুরি করা মাল চোরেরা সরিয়ে ফেলতে পারেনি, আর সেই মাল ওরা আজকে রাতে সরাবারই প্ল্যান করবে। কেদার ও বদ্রির এই কথাগুলো শুনে বেশ অবাক হয়ে গেলেন। বদ্রি এতটা অনুমান করে নিল কিভাবে? অবাক তার হবারই কথা। তবুও চেয়ার ছেড়ে উঠে পড়ে ওসিকে বললেন, আচ্ছা, আমরা চলি। আমরা এখন মুন্সিগঞ্জ নোটিফাইড এরিয়া অথরিটির কাছে যাব। তারপর কাছাকাছি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অফিসে যাব। তাহলে চললেন? মিস্টার চ্যাটার্জি, যদি মনে করেন আমাদের আপনার কোনো প্রয়োজন লাগবে, তাহলে বিকেল 4:30 নাগাদ লস্করপুর ফরেস্টের গভর্নমেন্ট গেস্ট হাউসে খবর দেবেন। আমরা ওখানেই থাকব। এবার চলি। ওসির প্রত্যুত্তরের অপেক্ষা না করেই কেদার বদ্রিকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন। মুখে বললেন, মোস্ট বোগাস। এইসব দারোগা যদি থানায় থাকে তাহলে তো চুরি ডাকাতি আর চোরাচালান হবেই। এতে আর আশ্চর্যের কি আছে? তাহলে এবার কি করবে কেদারদা? মুন্সিগঞ্জ নোটিফাইড এরিয়া অথরিটির কাছে যাব। তারপর গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে কথা বলবো। কালকে কয়েকটা গ্রামে যেতে হবে। গ্রামের মানুষদের সঙ্গে সরাসরি কথা না বললে, পরিস্থিতি নিজের চোখে না দেখলে লেখা কিছুতেই জীবন্ত হবে না। শেষ বৈশাখের দারুণ নিদাগ সারা মুন্সিগঞ্জ জুড়েই লু বইছে। এর মধ্যেই কখনো রিক্সা ভাড়া করে বা কখনো হেঁটে বিভিন্ন জায়গায় গিয়ে দুজন খরার রিপোর্ট নিতে লাগলো। আজকে শুধুই সরকারি রিপোর্ট। কালকে ওরা খরা এলাকায় যাবে। শুধু 2:30 নাগাদ ওরা লস্করপুরের ফরেস্ট বাংলোতে চলে গেল। চান টান করে দুপুরে খাওয়া দাওয়া সেরে দুজনে একটু রেস্টও নিয়ে নিল। বিকেলে ফরেস্ট অফিসার দিব্যেন্দু মজুমদার এলেন। চা খেতে খেতে ওরা কথা বলছিলেন। দেখুন, গরিব মানুষদের রুজি রোজগারের ঠিকমতো ব্যবস্থা না হলে আপনি ফরেস্টের গাছ কাটা তো আটকাতে পারবেন না। দিব্যেন্দুবাবু চায়ের কাপে চুমুক দিতে দিতেই বললেন। কেদার সায় দিয়ে বললেন, ঠিকই বলেছেন দিব্যেন্দুবাবু, পাহাড় অঞ্চলেও এই একই ঘটনা ঘটেছে। কিন্তু খরার সময়েও যদি অরণ্য ধ্বংস বন্ধ না করা যায়, তবে তো প্রাকৃতিক ভারসাম্য একেবারেই নষ্ট হয়ে যাবে। বর্ষা আর নামবেই না। হ্যাঁ, অবশ্য খরা সামলাতে রাজ্য সরকারের টাকাও এসে পৌঁছেছে। লস্করপুর ফরেস্ট বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শুনলাম মাটির নিচের জলস্তর নাকি 4 মিটারের মতো নেমে গেছে। ঠিকই শুনেছেন। ফরেস্ট বাংলোর ভেতরে যখন ওরা কথাবার্তা বলছিলেন, বাইরে সেই সময় একটা পুলিশের জিপ এসে থামল। জিপ থেকে একজন নেমে দাঁড়ালো। দেখেই গেস্ট হাউসে দারোয়ান ছুটে গেল। এখানে কলকাতা থেকে কেদার মজুমদার নামের এক ভদ্রলোক এসেছেন, তাই না? সঙ্গে একটি ছেলেও এসেছে তো? দারোয়ান সম্মতিসূচক মাথা নাড়ালো। ওনাকে গিয়ে বলো থানা থেকে ডাকতে এসেছে। আচ্ছা বলেই সেই অল্পবয়সী দারোয়ানটি দৌড়ে এসে কেদার মজুমদারকে খবর দিল। মিনিটখানেকের মধ্যেই কেদার বাইরে বেরিয়ে এলেন, পেছনে বদ্রীনারায়ণ। কেদার পুলিশের অফিসারটিকে দেখে বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু মুন্সীগঞ্জ থানায় তো আপনার সঙ্গে আমার দেখা হয়নি। আমি মুন্সীগঞ্জ থানার সেকেন্ড অফিসার, নাম বিনয় ভট্টাচার্য। গত বছর পুরুলিয়ায় সদরে আপনাদের সঙ্গে কয়েক মিনিটের জন্য কথা হয়েছিল, তাই চেনা চেনা লাগছে। ওখানে তো আপনি মিসিং কেসটা দারুণ সলভ করেছেন। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আপনাদের ওসিকে তো কনভিন্স করাতে করাতেই অপরাধী পালিয়ে যাবে। আর কনভিন্স করার কোনো দরকার নেই স্যার। স্যার যথেষ্টই কনভিন্স হয়েছেন। কাল রাতে দুটো ঘটনা ঘটেছে, আর তাই আমি এখানে ছুটে এলাম। আমি জানি তো কাল রাতে কিছু একটা অবশ্যই ঘটেছে। ততক্ষণে সবাই ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। সেকেন্ড অফিসার ফরেস্ট অফিসার দিব্যেন্দু মজুমদারকে দেখে আগেই বলে ফেললেন, আরে আপনি? হ্যাঁ, মুন্সীগঞ্জের খরা নিয়ে কথা বলছিলাম ওই কেদার বাবুদের সঙ্গে। কিন্তু কি ব্যাপার? বলছি, আগে বসি, জল খেতে হবে। উফ, ঠাঠা রোদ্দুরে গলাটা শুকিয়ে একবার কাঠ হয়ে যাচ্ছে। জল টল খেয়ে বিনয়বাবু একটু ধাতস্থ হয়ে বসলেন। ওরা সবাই তখন উৎসুক হয়ে রয়েছে ঘটনাটা শোনবার জন্য। বিনয়বাবু এবার তার কথা শুরু করলেন। মুন্সীগঞ্জের এককালের জমিদার চৌধুরী বংশের মালিকানায় একটা টেরাকোটার মন্দির আছে, তাও স্টেশনের পাশের গ্রামে। রাধাবল্লভজিউর মন্দির। মন্দিরের ভেতরে ল্যাটেরাইট পাথর সেট করে তৈরি করা গর্ভগৃহে মাত্র একটি শ্রীকৃষ্ণের অষ্টধাতুর মূর্তি আছে, অর্থাৎ রাধার বল্লভ যিনি সেই কৃষ্ণ। তাই গ্রামের নাম বল্লভপুর। 1665 সালে বিষ্ণুপুরে মল্লরাজা বীরসিংহ রাজত্ব করছিলেন। তখন মুন্সীগঞ্জের জমিদার ছিলেন রাজনারায়ণ চৌধুরী। রাজনারায়ণ চৌধুরীর অনুরোধে রাজা বীরসিংহ বিষ্ণুপুর থেকে একদল টেরাকোটা শিল্পীকে মুন্সীগঞ্জে পাঠিয়েছিলেন। তারাই রাধাবল্লভের মন্দির তৈরি করেন। আচ্ছা, মন্দিরে কি কোনো পুজো আর্চা হয়? কৃষ্ণমূর্তির পুজো হয়, তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কৃষ্ণমূর্তিটা যতটা না দামি, তার চেয়েও বেশি দামি মূর্তিটা যে বেদির ওপর বসানো আছে সেই বেদিটা। কেন? আইভরির মধ্যে গোটা 10 মূল্যবান পাথর সেট করে বেদিটি গর্ভগৃহের ল্যাটেরাইট পাথরের মেঝের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। সেই পাথরগুলোই অন্ধকার গর্ভগৃহ আলো করে রাখত। আইভরির সেই বেদি কাল রাতে চুরি হয়ে গেছে। আজ সকালে পূজারী পুজো দিতে গিয়ে দেখে যে গর্ভগৃহ অন্ধকার, মূর্তি আছে কিন্তু সেই বেদি নেই। কাল রাতে এমনই কিছু একটা ঘটেছে, তা থানায় গিয়ে ওসিকেও বলে এসেছিলাম। আর একটা সন্দেহজনক ঘটনাও ঘটেছে। আমাদের টহলদারির জিপ কাল মধ্যরাতে লস্করপুরের রাস্তায় অচেনা একটা কালো জিপের মুখোমুখি পড়ে গিয়েছিল, কিন্তু পুলিশের জিপ দেখে ওটা কায়দা করে পালিয়ে যায়। ওটা আর মুন্সীগঞ্জে ঢোকেনি। আমি জানি চুরি যাওয়া আইভরি বেদি এখনও মুন্সীগঞ্জেই আছে, পাচার হয়নি। তাহলে ওই জিপটারই কাল স্টেশনে যাওয়ার কথা ছিল, ওটা যেতে পারেনি। বদ্রি যেন বহু দূর থেকে কথা বলছিল, কিন্তু ওর কণ্ঠস্বরে ছিল একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জোর। কেদার বদ্রির এই অবস্থার সঙ্গেই পরিচিত। উনি বদ্রিকে লক্ষ্য করছিলেন। বদ্রির নীল চোখের দৃষ্টি তখন বহু দূরে চলে গেছে। তখনই দারোয়ান শঙ্কর ট্রেতে করে ওদের অমলেট, স্ন্যাক্স আর কফি নিয়ে ঢুকল। কেদার বললেন, আগে তাহলে কফি খাওয়া হোক, পরে এই নিয়ে খোলাখুলি আলোচনা করে সূত্র খোঁজা যাবে। ঘটনার দ্বিতীয় পর্যায়ের বিশ্লেষণ যখন শুরু হলো তখন সন্ধ্যে 6টা। ফরেস্ট অফিসার দিব্যেন্দুবাবু চলে গেছেন। বাংলোয় কেদার মজুমদারের ঘরে তখন বিনয় ভট্টাচার্য, বদ্রীনারায়ণ আর কেদার নিজে। বিনয়বাবু বললেন, মন্দিরের পূজারী আর কেয়ারটেকারকে আমরা সন্দেহের তালিকায় রেখেছি। সেটা স্বাভাবিক, তবে ওদের এই মুহূর্তে অ্যারেস্ট করে মূল পাণ্ডাদের অ্যালার্ট না করাটাই ভালো। এই চুরিতে বাইরের লোক আছে সম্ভবত 5 থেকে 6 জন।
যে দলের পাণ্ডা তার গলাটা বেশ ভারী, সিনেমার নায়কের মতো। স্টেশনের পোর্টার ভজুয়াকে জেরা করলে লোকগুলো সম্পর্কে কিছুটা জানা যাবে। ভজুয়াকে ওরা পটিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, কোন কোন রাস্তা দিয়ে মুন্সীগঞ্জ থেকে বেরোনো যায়? প্রথমত ট্রেনে, তবে ওরা সে রিস্ক নেবে না। দ্বিতীয়ত সড়ক পথে, ন্যাশনাল হাইওয়ে দিয়ে। ওদিকটা সিল করে দেব আমরা, আমাদের জিপ টহল দেবে। রেল স্টেশনে সাদা পোশাকে পুলিশ থাকবে। ওদের তৃতীয় রাস্তা হতে পারে গঙ্গার পারে ওই লস্করপুর শ্মশান ঘাট হয়ে ওরা ওপারে চলে যেতে পারে। ওপারে নো ম্যানস ল্যান্ড, সেখান থেকে পদ্মা পেরিয়ে বাংলাদেশের রাজশাহী জেলা। এসব পুরাতাত্ত্বিক জিনিস বিদেশের বাজারে লাখ লাখ ডলারে বিক্রি হয়। এরা বাংলাদেশেও ঢুকতে পারে। তাহলে আজ মুন্সীগঞ্জ থেকে বেরোবার মূল রাস্তাগুলোতে পাহারা থাকছে। হ্যাঁ, বড়বাবুকে আমি ফোনে বলে দিচ্ছি তজুয়াকে জিজ্ঞাসাবাদ করতে। পুলিশ ভজুয়ার সঙ্গে কথা বললে ওরা আর রেল স্টেশনের দিকে আসতে চাইবে না। শ্মশান ঘাটের দিকটায় থাকছি আপনি, আমি আর বদ্রীনারায়ণ। পূজারি আর ভজুয়াকে অ্যারেস্ট না করাই ভালো। পুলিশ কতটা ভেবেছে বুঝতে দেওয়ার কোনো দরকার নেই, ওদের ওপর নজর রাখলেই চলবে। ঠিকই বলেছিস পুত্রী। আমারও মতে আমাদের টোটাল চিন্তা ভাবনার কোনো আভাস না দেওয়াই ভালো। সন্দেহজনক প্রত্যেককেই নজরের মধ্যে রাখার কথা বলে দিন বিনয়বাবু। বেশ, তাই হোক। আপনাদের আইডিটা নিলে ক্ষতি কিছু নেই, লাভ হলেও হতে পারে। সবটাই লাভ। অপারেশন আইভরির কাজ স্টার্ট করুন বিনয়বাবু। সময় নষ্ট হলেই বরঞ্চ ক্ষতি হবে আমাদের। ওরা সবাই উঠে পড়ল। সেকেন্ড অফিসার বিনয় ভট্টাচার্য বাংলোর অফিস ঘর থেকে মুন্সি থানায় ফোন করে সমস্ত ঘটনা ও পরিকল্পনার কথা ওসিকে জানিয়ে দিলেন। কয়েক ঘন্টা ধরে চলল পুলিশি তৎপরতা। সদর থানার কাছে দুটো জিপ যাওয়া হলো। ওরা ন্যাশনাল হাইওয়ে মুখটা পাহারা দেবে। স্টেশনের দায়িত্ব নিলেন স্বয়ং ওসি রমাপদ চ্যাটার্জি। কেদার মজুমদার একবার ঘড়িটা দেখে নিলেন। রাত 1:15। গভীর রাত। সেকেন্ডের কাটার টিকটিক শব্দটাও যেন কানে আসছে। তবে লস্করপুর শ্মশানঘাটের এই মধ্যরাত্রেও কিন্তু একেবারে নিস্তব্ধ নয়। একটা চিতা জ্বলছে। শ্মশানে বিদ্যুতের আলো নেই। চিতা লাল আগুনে কাপা কাপা আলোয় সব কিছুই যেন ভৌতিক লাগছে। যে চিতাটা জ্বলছে তাকে ঘিরে আত্মীয় স্বজনরা বসে রয়েছে। সেখানে একটা হ্যাজাকও জ্বলছে অবশ্য। শ্মশানের একটু ওপরে একটা ছোট্ট পাকা ঘর রয়েছে। সেখানে চুপচাপ বসেছিলেন কেদার, পাশে বদ্রী। একটু দূরে নিচে গাঢ় অন্ধকারের ভাগীরথী কুলকুল শব্দে বয়ে যাচ্ছে। ওপারে গাঢ় অন্ধকার। সেখানে কোনো জীবনের অস্তিত্ব টেরও পাওয়া যাচ্ছিল না। ঘটনাবিহীন সময় এগোচ্ছিল বড্ড আস্তে আস্তে। আকাশ পরিষ্কার, অজস্র তারার মেলা। চাঁদ নেই, শুক্লপক্ষ চলছে। রাত 12টার পর চাঁদ চলে গেছে পৃথিবীর অপর পিঠে। কেদার আবার ঘড়ি দেখলেন, 1:37। তাহলে কি ওরা অন্য রাস্তা নিল, নাকি বদ্রীর সমস্ত অনুমানই ভুল? কিন্তু আজ পর্যন্ত বদ্রীর চিন্তাভাবনায় কোনো রকমই ভুল হয়নি। কিরে বদ্রী, কি মনে হচ্ছে? ওরা এই দিকেই আসবে। বদ্রী অসম্ভব আত্মবিশ্বাসী। মাঝরাত্রে পৃথিবীর বুকে যেন গাঢ় অন্ধকার চেপে বসতে চাইছে। সময় আর বেরোয় না, তবুও সময় পার হয়ে যাচ্ছে। কেদার ভাবছিলেন, শুধুমাত্র গতকাল রাত্রের কিছু অস্পষ্ট কথাবার্তা আর রাধাবল্লভজিউর মন্দিরের চুরির ঘটনাকে যুক্ত করে বদ্রী এমন একটা সিদ্ধান্তে এসেছে, যেখানে দ্বিতীয় কোনো প্রমাণ বা সাক্ষ্য নেই। সবটাই আঙ্কিক অনুমান। এই অনুমান না মিললে বিশেষ করে ওসি রমাপত চ্যাটার্জি সহজে আমাদের ছাড়বে না। কড়ার রিপোর্টিং করা তখন লাটে উঠে যাবে। কেদারদা, কি ভাবছ? ভাবছি আমাদের অঙ্কের ফলাফলটা কারেক্ট না হলেই তো মুশকিল। অঙ্কে কোনো ভুল নেই কেদারদা। অন্ধকারেও যেন বদ্রীর নীল চোখটা জ্বলে উঠল। বড়জোর ওরা অন্য রাস্তায় পালাতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। দুজনেই চুপ হয়ে গেল। এত সাহসী কেদারও যেন অজানা এক আশঙ্কায় চিন্তিত হয়ে উঠলেন। অন্ধকার এবং নৈশব্দ এ তো আছেই, কিন্তু নৈশব্দেরও একটা শব্দ থাকে। রাত্রির শব্দ, শ্মশানের শবদাহের শব্দ। নিচে জ্বলন্ত চিতায় পোড়া কাঠফাটার ফটফট শব্দ হচ্ছিল মাঝে মাঝে। ঝিঝির একটানা ডাকের পাশাপাশি
সরসর করে একটা শব্দও যেন ঘুরে বেড়াচ্ছিল ঘরটার আশেপাশে। বদ্রি এবার কান খাড়া করল। বিপদের গন্ধ পেল বদ্রীনারায়ণ। ওর নীল চোখে আলো খেলে গেল। ও ডাকল, কেদারদা, কি? এই দরজার দিকে দেখো। কেদার দরজার দিকে তাকালেন। একটা কালো বস্তু নড়াচড়া টের পেলেন। হাতে পেন্সিল টর্চটার আলো ছিটকে গেল দরজার গোড়ায় গোড়ায়। সাপ? টর্চটা নেভাও কেদারদা। বিশাল মোটা আর গায়ে ভয়ঙ্কর চক্রবক্রের দাগের একটি সাপ ঘরের অর্ধেকটায় ঢুকে পড়েছে। সরসর শব্দে বিরাট সাপটা যেন পুরো শরীরটাই এবার ঘরের ভেতরে। দুজনের নিঃশ্বাস বন্ধ করে একেবারে চুপ। ঘরের মেঝের মধ্যে সাপটা এঁকে বেঁকে চলেছে তখনও। বদ্রির পায়ের 2 ইঞ্চি দূর থেকে যেন সাপের লেজটা চলে গেল। বদ্রির নীল চোখটা জ্বলছে, অদ্ভুত একটা আলোর চোখে। ও সাপটার গতিবিধি সব দেখতে পাচ্ছিল। অন্ধকার সয়ে যাওয়ায় কেদারও যেন সাপটার চলাফেরা দেখতে পাচ্ছিলেন। সাপটা ওদের কাছাকাছি চলে এসেছে। হিস হিস শব্দ হচ্ছে। সাপটা কি ওদের দুজনের অস্তিত্ব টের পেয়ে গেছে? মৃত্যু যেন ওদের সামনে ছোবল মারবার অপেক্ষায়। ঠিক কেদারের হাঁটু বরাবর সাপটা এবার ফণা তুলে দাঁড়ালো। চোখ বুজে মরণের অপেক্ষা করতে লাগলেন। বদ্রিও নিরুপায় হয়ে দাঁড়িয়ে। এবার ফণাটা দোলাচ্ছে সাপটা। ঝিলিক দিয়ে উঠছে সাপের গায়ের দাগগুলি। হিসি শব্দটা যেন এবার আরও বেড়ে গেল। দ্রুত জিপটা ক্রমাগত আগুপিছু করছে। অন্ধকার শ্মশানঘাটে এভাবেই মৃত্যুর ছোবল ফণা দোলাচ্ছিল কেদারের সামনে। বদ্রির পাশেই এবার সাপটা ফণাশুদ্ধ ঝাঁপিয়ে পড়ল। হিসিস ক্যাক ক্যাক একটা শব্দ হয়ে উঠল। কেদার মনে মনে বলল, এই শেষ। খানিকক্ষণ ঝটাপটির শব্দ। বদ্রি চোখ ফিরিয়ে দেখল কেদারের পাশেই সাপটা কি একটা বস্তু মুখে পুড়ে ছটপট করছে। কেদারদা, হ্যাঁ? সরে এসো কেদারদা, টর্চটা চালাও। কেদারের হাতটা যেন অবশ হয়ে আসছে। ও শরীরে ছোবল পড়েনি। টর্চের আলোটা জ্বলে উঠল। সাপের মুখে একটা বড় সাইজের ব্যাঙ। তখনও সাপটা মুখে ঢোকেনি। ব্যাঙের পেছনের পা দুটো তখনও অসহায় অবস্থায় কাঁপছে। কোকো শব্দ করছে মৃত্যুমুখী ব্যাঙটা। আস্তে আস্তে দুটো পাও চলে গেল সাপের মুখের মধ্যে। 2-1 তাজা ফোঁটা রক্তও ছিলকে পড়ল মেঝেতে। এবার ওই বিশাল সরীসৃপটা ভয়ঙ্কর সেই শরীর নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। নেমে গেল ঘরের বাইরে। সরসর শব্দটা বহুক্ষণ ওদের কানে বাজতে লাগলো। দুজনেরই গলা শুকিয়ে কাঠ। অনেকক্ষণ ওরা কোনো কথাই বলতে পারল না। তারপর কেটে গেছে আরও অনেকটা সময়। দুজনেই নিজেদের সামলে নিয়েছে। কেদারই কথা বলল, বদ্রি, হুম ঠিক আছিস? হুম। আবার দুজনে চুপ করে গেল। এই অন্ধকারে মূর্তিমান মৃত্যুদূতের গা ঘেঁষে বেরিয়ে আসা স্তব্ধতাকে আঁকড়ে ধরে এখনও সেই ভয়ঙ্কর ঘটনার আঁচ নিচ্ছিল। বিপদ পাশ কাটিয়ে চলে গেলে তবেই তাকে নিয়ে ভাববার সময় পাওয়া যায়, নইলে তো সবই শেষ। ওদিকে অগ্নিময় চিতা থেকে লকলকে আগুন আর সাদা কালো ধোঁয়া আকাশটাকে যেন ছায়াচ্ছন্ন করে দিচ্ছিল। বদ্রি আবার চমকে উঠল। এটা কিসের শব্দ? বদ্রি উৎকর্ণ হল। অবচেতন মনে সমস্ত বন্ধ জানলা দরজা যেন খুলে যেতে লাগল। যে বিপদের আঁচ ও পেয়েছিল কলকাতায় ও রবীন্দ্র সদনে, তারই ছোঁয়া লাগল ওর মনে। ও ওর সমস্ত চিন্তা আর শ্রবণ শক্তিকে একাগ্র করল, ডুব দিল গভীরে। আবার কিসের শব্দ? শব্দের উৎসের সন্ধানে নামল বদ্রীনারায়ণ, যার চোখে ভিন্ন গ্রহের রং খেলা করে, যার ভাবনা সকলের ভাবনাকে ছাপিয়ে চলে যায় গভীরে। সেই বদ্রীনারায়ণের চেতন থেকে অবচেতনে যাওয়ার প্রত্যেকটি মুহূর্তকে লক্ষ্য করছিলেন কেদার। কেদার বুঝতে পারছিলেন আসল ঘটনা শুরু হবে এবার। বহুদূরে একটা অস্পষ্ট কোলাহল, ঠিক কোলাহল নয়, অনেক মানুষের উচ্চারিত কিছু শব্দ। সেই শব্দ বদ্রির কানেও এসে ধাক্কা মারছিল। সেই শব্দের একটা তাল আছে, একটা ছন্দ আছে। যত সময় বেরোচ্ছিল ছন্দ এক থাকলেও যেন কথাটা পাল্টে যাচ্ছিল। এখন কথাগুলো মনে হচ্ছিল লোলো 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 লোলো। বদ্রির কানে কথাগুলো আরও এগিয়ে আসে। বদ্রি কেদারকে ঠেলা মারে, বলে, শুনতে পাচ্ছ? অস্পষ্ট। বদ্রি আবার একাগ্র হয়। এবারও স্পষ্ট শুনতে পায়, বলো হরি হরি বল,
বলো হরি হরি বল। শুনছো তো? হ্যাঁ আর একটা মরা আসছে। হ্যাঁ, এখানে অনেক দূর থেকেও মরা আসে। এত রাতে? অনেক দূরের গ্রাম থেকে আসছে হয়তো। বিহারের গ্রাম থেকেও মরা পোড়াতে আসে অনেকে। দিব্যেন্দুবাবু বলেছিলেন অবশ্য। কাছাকাছি তো আর কোনো কোথাও পাকা শ্মশানঘাট নেই। অনেকে আবার গঙ্গা তীরেই দাহ করতে চায়। এদিকে যে চিতা জ্বলছিল এখানে, তার বোধহয় আধা আধি পুড়ে গেছে। নতুন করে কাঠ দিচ্ছেন শ্মশান যাত্রীরা। লকলকে আগুনের আভায় শ্মশান যাত্রীদের মুখগুলো যেন লাল টকটকে লাগছে, যেন কোনো প্রেতপুরীর অধিবাসী এরা। কাঠপোড়া কালো ধোঁয়া মিশে যাচ্ছে গাঢ় অন্ধকারে। অজানা একটা আশঙ্কায় বদ্রির বুকটা যেন কেঁপে উঠল। তক্ষুনি বেশ কাছ থেকেই বিরাট একটা গলার আওয়াজ ওকে একেবারে নাড়িয়ে দিল। বলো হরি হরি বল। কেদার বললেন, বদ্রি, সব দিকে নজর রাখিস, আমি এই দিকটা দেখছি। কেদার একবার ওর কোমরে গুজে রাখা কোল্ড রিভলভারটা যথাস্থানে আছে কিনা দেখে নিলেন। তারপর ফের বললেন, কোনো রকম সন্দেহ হলে সিগন্যাল দেখাবি। আমার বুক বরাবর টর্চের আলো ফেলবি 2 বার। আমি একটু নেমে গিয়ে ওই গাছের আড়ালে দাঁড়াচ্ছি। কেদার ধীর পায়ে শব্দ না করে নিচে নেমে সামনের একটা তেঁতুল গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। এদিকে এতক্ষণে দূরে রাস্তায় বাঁকের মুখে সেই সব যাত্রীদের আলো দেখা গেল। 2টো আলো, হ্যাজাক নয়, অনুজ্জ্বল আলো, বোধহয় কেরোসিন লণ্ঠন। শববাহকদের হরিধ্বনি শোনা যাচ্ছে, বলো হরি হরি বল। বদ্রি ছোট ঘরটায় চুপ করে বসে চারিদিক দেখে যাচ্ছিল। সেই অন্ধকারে ভাগীরথীও বয়ে চলেছিল তার নিজস্ব গতিতে। রাতচরা পাখির ডানার শব্দ, ঝিঝির ডাক, নদীর কুলুকুলু বয়ে যাওয়ার শব্দ, আর ওদিকে ক্রমশ এগিয়ে আসা সব যাত্রীদের হরিধ্বনি, সব মিলে যেন একটা সুরতাল ছন্দ তৈরি করেছে। নদীর জলে ছোট ছোট ঢেউ আছড়ে পড়ে ছলাৎ ছলাৎ শব্দ তুলছে। বদ্রীনারায়ণ প্রকৃতি আর মানুষের এই বহমান ঘটনাবলীর কার্যকারণ সূত্র খোঁজার চেষ্টা করছিল। এদিকে গাছের আড়াল থেকে কেদার দেখছিলেন জ্বলন্ত চিতা ঘিরে বসে রয়েছে কিছু মানুষ। ওদিক থেকে আসা সেই সব যাত্রীরাও শ্মশানে ঢুকে পড়েছে। যে শবটি দাহ করা হচ্ছিল তার থেকে বেশ খানিকটা তফাতে ওরা খাট নামালো। পরিশ্রান্ত সব যাত্রীদের কয়েকজন লণ্ঠন দুটোকে মাটিতে রেখে একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘাসের ওপরেই বসে পড়ল। একজন হাঁটতে হাঁটতে যে মরাটা এতক্ষণ পোড়ানো হচ্ছিল সেখানে গেল। বদ্রি খুঁটিয়ে দেখছিল সবকিছু। 2জন গেল নদীর দিকে। ওরা আবার ফিরে এলো। বদ্রি সন্দেহজনক কিন্তু কিছু খুঁজে পেল না এদের মধ্যে। কেদার বারবারে বদ্রির দিকে তাকাচ্ছিলেন সংকেতের অপেক্ষায়। কোনো সংকেত না পেয়ে খানিকটা নিশ্চিন্ত রইলেন। তবুও সমস্ত পরিস্থিতি কেমন যেন থমথমে হয়ে গেল। বদ্রির সতর্ক চোখ স্যাটেলাইটের মতো চতুর্দিকে ঘুরছিল। একটা ক্ষীণ অ্যালার্ম বেজে উঠল ওর অবচেতনে। ও এবার সমস্ত জড়তা ঝেড়ে ফেলে নিজেকে গুছিয়ে নিল। ও এবার দেখতে পেল যে 2টো লোক গঙ্গার একদম তীর থেকে আবার ফিরে এসেছিল, ওরা আবার সেই দিকেই ফিরে যাচ্ছে। একজনের হাতে একটি মাটির হাঁড়ি। ওরা কোনাকুনি নদীর পাড়ের দিকে যাচ্ছিল। ওখানটা অন্ধকার। একটা বড় শিরীষ গাছের ছায়া শ্মশানের সমস্ত আলোকেই আটকে দিয়েছে। সেই অন্ধকারেও বদ্রির মনে হলো একটা ডিঙি নৌকা সেখানে দাঁড়িয়ে রয়েছে। এদিকে শবের ঘাটের কাছে লোকটা প্রশ্ন ছুড়ে দিল অন্য একজনকে, ওরা কি জল আনতে গেছে? হ্যাঁ, গেছে। নৌকো টৌকো আছে নাকি নদীতে? আছে, ওরা দেখে এসেছে। নৌকোয় মাঝে কজন? 2 জন। তাহলে তো সবই ঠিক আছে। হ্যাঁ। দূরে বিশ্রাম নিচ্ছিল যেই লোকটা, তার কাছেও একটা লণ্ঠন ছিল। এবার সে নির্দেশের ভঙ্গিতে বলল, তবে আর দেরি নয়, চিতাটা সাজিয়ে ফেলো। কথাটা শোনা মাত্রই চমকে উঠল বদ্রি। ওর নার্ভগুলো জেগে উঠল। সতর্ক হলো বদ্রি, কান পাতল। লোকটা তখনও খুঁটিনাটি কাজের নির্দেশ দিয়ে যাচ্ছিল। সেই ভারী গলা, যেই ভারী গলার আওয়াজ ও গতরাত্রে মুন্সিগঞ্জ স্টেশনের ওয়েটিং রুমে বসে বসে শুনতে পেয়েছিল। আর দেরি করল না। পেন্সিল টর্চে কেদারকে সিগন্যাল দিয়ে দিল। সিগন্যাল পেয়ে কেদার ওর হাতের ওয়াকিটকির বোতাম টিপল। হ্যালো, ওভার। হ্যালো, আমি বিনয় ভট্টাচার্য বলছি। ওভার। বোধহয় শ্মশানেই। ওভার। ঠিক আছে, ওভার। বদ্রির চোখ কান দুটোই কাজ করছিল। এদিকেও ও দেখতে পাচ্ছিল ডিঙি নৌকার অস্পষ্ট অবয়ব। নৌকোটা তীরে এসে ভিড়ল। ছায়া ছায়া 2টো লোককেও দেখতে পাচ্ছিল। বদ্রি আর দেরি করল না।
ছোট্ট ঘর থেকে বেরিয়ে লাফিয়ে নেমে কেদারের কাছে চলে এলো। কেদার দা, সিগন্যাল দাও, কুইক! বদ্রি ঘর থেকে লাফিয়ে নেমে দেখে ফেলল সেই ভারী গলার লোকটাকে, আর সঙ্গে আরও একজন উঠে আসছিল। ও কি সন্দেহ করেছে কিছু? কেদারের হাতে পেন্সিল টর্চটা শ্মশানের জ্বলন্ত চুল্লির দিকে মুখ করে দুবার জ্বলা মাত্রই চিতার সব যাত্রীরা এইমাত্র ফিরে আসা সব যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আক্রান্তরা যেন হতভম্ব। কি একজন যেন বলল, ওস্তাদ, এগুলো সব পুলিশ, ওরা ওত পেতেছিল। পরক্ষণেই দুপক্ষের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়ে গেল। কেদার ততক্ষণে ওয়্যারলেসের বোতাম টিপেছে। ওপাশ থেকে যান্ত্রিক শব্দ এলো। হ্যালো স্যার, আমি ভট্টাচ বলছি, ওভার। কেদার বলছি, অ্যাকশন শুরু হয়ে গেছে, জলদি আসুন। ওভার। দুটো লোক আমাদের দিকেই আসছে, সামলাতে হবে। ছাড়ছি। বদ্রি চিৎকার করে বলল, দুজন নৌকো করে পালাচ্ছে কেদারদা, বোধহয় ওদের কাছেই আইভরিটা আছে। কেদার ছুটে গঙ্গার পাড়ের দিকে যাচ্ছিলেন, কিন্তু তখনই প্রচণ্ড শক্তিশালী এক লাথিতে ছিটকে পড়ে গেলেন। বাঁ হাতের কণিটা পড়ল একটি ভাঙা ইটের টুকরোর ওপর। যন্ত্রণায় কেদারের মুখ থেকে যেন আ করে একটা শব্দ বেরিয়ে এলো। সেই ভারী গলার লোকটা লাথি ছুঁড়েছে। মূর্তিমান জমের মতো লোক দুটো ওদের সামনে। বদ্রির হাতের পেন্সিল টর্চটা দিয়ে লোকটার নাকে আঘাত করল। দুহাতে নাক ধরে লোকটা মুহূর্ত কয়েক দাঁড়িয়ে রইল। পরক্ষণেই দারুণ গর্জে উঠে বদ্রির দিকে তেড়ে গেল। বদ্রি চট করে বাপাশে সরে গিয়েও কিন্তু রেহাই পেল না। দ্বিতীয় লোকটা বদ্রিকে চাপটে ধরে ফেলল, আর প্রথম লোকটা বদ্রির গায়ে হাত ওঠাতে না ওঠাতেই একটি বিকট চিৎকার করে প্রায় হাত পাঁচেক দূরে শূন্যে গিয়ে সজোরে মাটিতে আছাড় খেল। আসলে ক্যারাটের মাস্টার কেদার ততক্ষণে নিজেকে সামলে নিয়ে উঠে পড়েছিলেন। জুডোর প্যাচে লোকটাকে একেবারে শূন্য তুলে দিয়েছিলেন তিনি। এদিকে শ্মশানযাত্রীর ছদ্মবেশে ততক্ষণে বসে থাকা পুলিশের দল আচমকা ঝাঁপিয়ে পড়ে অপ্রস্তুত নকল শববাহকদের কিছুক্ষণের মধ্যেই কাবু করে ফেলল। মরার খাট তল্লাশি করে দেখা গেল কোনো মৃতদেহ নেই। দুটো পাঁচবালিশ কাঁথা দিয়ে মুড়ে দড়ি বেঁধে রাখা হয়েছিল। আর কোনো কিছুই পাওয়া গেল না। তাহলে আইভরির বেদি? এরা কি তবে বেদি চোরের দল নয়? বড় রাস্তা থেকে শ্মশানে ঢোকার মুখে একটা সাদা বাড়ির আড়ালে জিপটে এসে দাঁড়িয়ে বিনয় ভট্টাচার্য এতক্ষণ গতিবিধি লক্ষ্য করছিলেন। মেসেজ পেয়েই তিনি ফের দ্রুত অন্য লাইনে ওয়্যারলেস করে ওসি রমাপদ চ্যাটার্জিকে ধরলেন। হ্যালো স্যার, আমি ভট্টাচ বলছি, ওভার। আপনি আপনার ফোর্স নিয়ে সোজা শ্মশান ঘাটে চলে আসুন স্যার। পুরো দলটাই ওখানে এসেছে, ধরাও পড়েছে। এখনো হাতাহাতি লড়াই হচ্ছে কেদারবাবুর সঙ্গে, ওভার। থ্যাংক ইউ স্যার, ওভার। বিনয় ভট্টাচার্য এবার জিপ স্টার্ট করে শ্মশান ঘাটের দিকে ছুটলেন। জিপের গর্জন রাতের নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিল। জিপের শব্দে চমকে গেল ভীষণ লড়াকু এবং দলের সেই পান্ডা ভারী গলার লোকটা। ক্যারাটের মাস্টার কেদারের সঙ্গে সে পাল্লা দিয়ে লড়ছিল। কেদার একটা পেঁয়াজ দিলেও সেই লোকটাও কিন্তু পাল্টা মারতে যাচ্ছিল। দুজনেই রক্তাক্ত। দ্বিতীয়জন ছিল আনাড়ি। বদ্রিওকে ঘায়েল করে দিয়েছে। জিপের শব্দে লোকটা চমকে উঠতেই কেদারের হাত লোকটার কানে ঘা মারল। কিন্তু এই আঘাত মাথা গরম করে দেয়। প্রতিপক্ষ সতর্ক না হলে আঘাতপ্রাপ্ত লোকটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এক্ষেত্রেও তাই হলো। লোকটার কান ঝাঁঝা করছিল, মাথায় রক্ত উঠে গিয়েছিল। লোকটা বিকট একটা পাশব আওয়াজ করে প্রায় ঝাঁপিয়ে এসে পড়ল কেদারের ওপর। লোকটার গতির তীব্রতা এত অবিশ্বাস্য রকমের ছিল যে সেটা ধারণারও অতীত। কেদার নিজেকে বাঁচাবারও সময় পেল না। কেদারকে নিয়ে মাটিতে পড়ে গেল লোকটা। পরেই হাঁটু দিয়ে অমানসিকভাবে কেদারের পেটে লাথি মারল সে। প্রথম মারটা খেয়ে কেদারের গাটা গুলিয়ে উঠল। কিন্তু কেদার প্রশিক্ষিত ক্যারাটে মাস্টার। নিমেষে নিঃশ্বাস বন্ধ করে পেটটা শক্ত করে ধরে ফেললেন কেদার। কষ্টটা সইয়ে নিতে সময় নিলেন। মাথা ঠান্ডা করে পাল্টা আঘাত করবার মোক্ষম জায়গাটা খুঁজতে লাগলেন এবং পেয়েও গেলেন। লোকটার মুখ বরাবর কেদারের হাতের নাগাল চলে এসেছিল। এবার কেদার হিসেব করে নির্ভুলভাবে লোকটার কপালে একটা বিশেষ স্নায়ুতে ডান হাত দিয়ে জোরে টোকা দিলেন। কোনো শব্দ বের হলো না। কেদারকে ছেড়ে কাটা ছাগলের মতো লোকটার ডান পাশে গিয়ে পড়ল কাতরাতে কাতরাতে। বদ্রি এবার চেঁচিয়ে উঠল, কেদারদা, আর দেরি নয়, ওরা নৌকো করে চোরাই মালটা নিয়ে পালাচ্ছে। বিনয় ভট্টাচার্যের জিপও তক্ষুনি শ্মশানের সামনে এসে থামল। বদ্রীনারায়ণ আবার চেঁচিয়ে উঠল, বিনয়বাবু, দুজন নৌকো করে পালাচ্ছে, ওদের ধরুন। কেদার, বিনয়বাবু, বদ্রী তিনজনেই তিন দিক থেকে গঙ্গার পাড়ের দিকে দৌড়ল। বিনয় ভট্টাচার্যের হাতের রিভলভার। কেদার নদীতে টর্চের আলো ফেললেন। ডিঙে নৌকোটা ততক্ষণে 200 হাত দূরে চলে গেছে।
বিনয় ভট্টাচার্য চিৎকার করে বললেন, নৌকা থামাও, আমরা বলছি নৌকা থামাও, নইলে কিন্তু আমরা গুলি করতে বাধ্য হব। ওরা বৈঠা বইতে লাগলো। ডিঙিটা ক্রমশ দূরে চলে যাচ্ছে। বদ্রির মনে হলো বহু দূরে, সীমান্তে নোম্যান্স ল্যান্ডের থেকেও আরও অনেক দূরে। পদ্মার ওপার থেকে একটা শক্তিশালী টর্চের আলো বারবার নিভছে আর জ্বলছে। তার মানে বাংলাদেশের এদের এজেন্টরা সম্ভবত রেডি হয়েই রয়েছে, কিন্তু এখনও চোরাই মালের কোনো হদিশ নেই কেন? বদ্রির হুঁশ ফিরল। ও বলল, বিনয়বাবু, ওরা তো খানিকক্ষণের মধ্যেই সীমান্তের ওপারে চলে যাবে। যাওয়াটা কি এতই সহজ নাকি? যেতে পারবে না। আজ সারা সন্ধ্যা ওদের বিরুদ্ধে পাল্টা ঘুঁটি আমিও সাজিয়েছি। বলেই বিনয় ভট্টাচার্য পকেট থেকে একটা বাঁশি বের করে জোরে জোরে ফু দিলেন। হুইসেলটা বাজা মাত্রই গঙ্গার বুকে অনেকগুলো সার্চলাইট সাদা হয়ে জ্বলে উঠল। দিনের আলোর মতো সেই আলোর বন্যার মাঝখানে পালিয়ে যাওয়া সেই নৌকাটা বন্দী হয়ে গেল। 4টে নৌকা আর বর্ডারের সিকিউরিটি ফোর্সে একটা লঞ্চ ঘিরে ফেলল সেই নৌকাটিকে। নৌকোর মধ্যে 2 মাঝিকে নিয়ে মোট 4 জন তখন হাত তুলে বসে রয়েছে। বিএসএফের 2 জন জওয়ানও ততক্ষণে নৌকোয় নেমে পড়েছে। বিনয়বাবু বদ্রিকে বললেন, নদীপথ সিল করার জন্য আমি আজ সন্ধ্যায় বিএসএফ এর আঞ্চলিক কমান্ডারকে রেডিওগ্রাম করেছিলাম। ডিঙি পাড়ে নিয়ে আসা হলো। বিএসএফ ডিঙির 2 মাঝি আর 2 স্মাগলারকে মুন্সি পুলিশের হাতে তুলে দিল। মাটির হাড়ের মধ্যে পাওয়া গেল মুক্তদানা দিয়ে কাজ করা মূল্যবান সেই আইভরির বেদিটা। বিনয়বাবু হাসতে হাসতে তার কনস্টেবলকে জিজ্ঞাসা করলেন, নকল চিতা চালাতে আবার কমন কাঠ পুড়ল? প্রায় 10 মণ। সে তো হবেই। সেই সন্ধে থেকে রাত 3টে অবধি চলল। কিন্তু কেদারবাবুর জন্য তো ফার্স্ট এডের ব্যবস্থা করতে হবে। আপনার সারা শরীর তো রক্তাক্ত দেখছি। ঠিক আছে, চলুন মুন্সিগঞ্জে ফিরে যাওয়া যাক আগে। স্যার, দলের পান্ডাটাকে খুঁজে পাচ্ছি না। আরে, ওটা তো কেদারবাবুর হাতে বেদরম মার খেয়ে ওই তেঁতুল গাছের গায়ে অজ্ঞান হয়ে পড়েছিল না? জ্ঞান হতেই পালিয়েছি। ভোর হয়ে আসছিল। পূর্ব আকাশ পরিষ্কার হয়ে আসছে। কেদার ঘড়িতে দেখলেন ভোর 4:10। একটা ঘটনাবহুল রাত পার হয়ে গেল। কেদার মনে মনে বললেন, কিন্তু না, তখনও অনেক কিছুই বাকি ছিল। রাস্তায় একটা চেঁচামেচির শব্দও পাওয়া গেল, বাঁচাও বাঁচাও আওয়াজ। বিনয়বাবু বললেন, সবাইকে যেতে হবে না, কেদারবাবু আর আমি যাচ্ছি। 2 জন কনস্টেবল আমার সঙ্গে আসুন। 4 জন রাস্তায় দৌড়তে লাগলেন। ঘটনাস্থলে গিয়ে দেখলেন এক বিভৎস দৃশ্য। সেই ভারী গলার লোকটা যে এই দলের পান্ডা, তার সাংঘাতিক অবস্থা। বিশাল মোটা সেই সাপটা আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ফেলেছে লোকটাকে। সম্ভবত ছোবলও মেরেছে, কারণ লোকটার শরীর নীল হয়ে যাচ্ছে। তখনও বলছে বাঁচাও বাঁচাও, কিন্তু গলার জোর ধীরে ধীরে কমে আসছে। কেদার আর বিনয়বাবু স্থানের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। সাপটার তীক্ষ্ণ ছুরির মতো জিভটা লক লক করছিল, প্রচণ্ড ফুসফুসানি। বিনয়বাবু আর সহ্য করতে পারছিলেন না। কোমর থেকে তার রিভলভারটা বের করলেন। কেদার বিনয়বাবুর হাতটা ধরে ফেলে বললেন, গুলি ছুঁড়ে কাকে মারবেন আর কাকেই বা বাঁচাবেন? অপেক্ষা আমাদের করতেই হবে। পরিস্থিতির ওপর নজর রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। রবিবার সকালে বাগবাজারে উদিত ভানু ইনফরমেশনের অফিসে বসে দৈনিক যুগপাত্রার পাতা উল্টাতে উল্টাতে কেদার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বদ্রি, তুই যে সেদিন অত কনফিডেন্টলি ওসিকে বললি যে চোরেরা পালায়নি, চোরাই মাল পাচার হয়নি, বুঝলি কি করে? ওসি তোমায় তাচ্ছিল্য করছে দেখে একটু রোগ চেপে গিয়েছিল আমার। একটা অদ্ভুত ইচ্ছা মনের মধ্যে ধাক্কা মারতে লাগলো। সেদিনকার রাতের অন্ধকারে লোকগুলো টুকরো টুকরো ফিসফিস করে বলা কথাগুলো অঙ্কের মতো আমার চোখের সামনে ফুটে উঠল। আমি তখন কথাগুলো মনে মনে সাজিয়ে ফেললাম, আর সেগুলোই পরে ওসিকে বলেছিলাম। তক্ষুনি টেলিফোনটা বেজে উঠল। কেদার ফোন ধরলেন। হ্যালো। আরে কেদার, আমি ভাস্কর বলছি। হ্যাঁ বলো বলো। তোমার লেখাটা তো বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ। তোমার চেকটা পোস্টে চলে যাবে। ঠিক আছে, ছাড়লাম এখন, পরে কথা হবে। আচ্ছা। বলে ফোনটা নামিয়ে রেখে কেদার বদ্রিকে বলল, কিছু টাকা পয়সা জুটছে তাহলে খরার রিপোর্টিং করে। তাই নাকি? ফাইন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই করি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।